রুমা আছেন, সবার নাম বললে অনেক সময় লাগবে। আপনার প্লিজ আস্তে আস্তে লাভ আছে। প্লিজ প্লিজ আপনি বসেন, আপনি বসেন। আরো প্লিজ দেখি ভাই এভাবে হাঁটেন কে সামনেটা আর স্টেজে এত লোককে কেউ থাকবে না, ভাইয়া একা বক্তব্য দিবে, সবাইকে নামার জন্য সবাই চলে না। অনুষ্ঠান সুশীল করার স্বার্থে তোমরা সবাই এখানে উচ্চারণ করো। স্টেজ থেকে সবাইকে নামার জন্য করছি, কেউ স্টেজে থাকবে না, সবাইকে স্টেজ থেকে নামার জন্য অনুরোধ করছি। প্লিজ তোমরা কেউ স্টেজে থাকবে না। তোমাদের জন্য ভাইয়ের বক্তব্য দিতে অসুবিধা হচ্ছে এবং সবাই বিক্ষিপ্তভাবে একটা শুনতে শোনা সমস্যা হচ্ছে। ঠিক আছে, এখন স্টেজটা অনেক কি হচ্ছে, ক্লিন হচ্ছে। আসছে কথা বলে দেখি, আপনারা যদি এইভাবে কথা বলে আপনার অনুষ্ঠান আপনারাই নষ্ট করবেন। যে যেখানে আছেন ঠিক ওইভাবে থাকেন, এটা কেমন কথা? আপনারা 1988 সালের ম্যাট্রিকুলেশনে উত্তীর্ণ হওয়া সেই সময়ের ছাত্রছাত্রীরা পরবর্তীতে জীবনের আরো বিভিন্ন অধ্যায় অতিক্রম করে নানা পেশার সাথে সংশ্লিষ্ট থেকে আজকে এই বয়স অর্জন করেছে। আপনাদের নিজ নিজ পেশায় আপনারা কৃতিত্ব অর্জন করেছেন, কিন্তু আপনাদের শিক্ষা জীবনের যে প্রথম সোপান ম্যাট্রিক পরীক্ষা বা ম্যাট্রিক পরীক্ষা দেওয়া, এই বছরটাকে স্মরণ রেখে আপনারা সারা বাংলাদেশ থেকে সতীর্থরা এক জায়গায় উপস্থিত হয়েছে। এটা তো অত্যন্ত আনন্দের। আপনারা কত স্মৃতি রোমন্থন করবেন, সেই দিনের কত কথা আপনারা আলাপ আলোচনা করবেন, এটাই তো স্বাভাবিক। আমরাও আপনারা নিজেরা নিজেদের কথা বলে একে অপরের সাথে জোরালো কথা বললে পরে তো অনুষ্ঠানটা নষ্ট হবে। এবং আপনারা যে উদ্দেশ্য নিয়ে এই অনুষ্ঠানটি করেছেন, এটার শ্রীবৃদ্ধি করা, এটার সৌন্দর্য নিয়ে আসলে সবাইকে চুপ থেকে আপনারা আপনাদের কার্য সম্পাদন করবেন, তাহলে তো এটা ভালো লাগবে এবং আপনাদের অনুষ্ঠানের সার্থকতা নিশ্চিত হবে। আমরা যাদের এই অনুষ্ঠানে এসেছি তারা 1988 সালে ম্যাট্রিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়া মানুষ। এর মধ্যে কেউ শিক্ষক। আমি অনুরুদ্ধ হয়েছে আপনাদের যারা এটা অর্গানাইজ করেছেন সংগঠকদের কাছ থেকে। আমার পরে খারাপ লেগেছে যে যেভাবেই হোক একবার না হয় গিয়ে একটু দেখা দিয়ে আসি। আমার 6 তারও বক্তব্য রাখবেন। চন্দন আছে, আমাদের আরেকজন নেতা, আমাদের কেন্দ্রীয় নেতা হেলেন জেরিন খান আছে, রুমা আছে, ওদের সাথেও আরও কথা বলবে, যারা উদ্যোক্তা তারাও কথা বলবেন। তো আমি যাই হোক আপনাদেরকে প্রীতি জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, আপনাদের এই মিলন মেলা যাতে সার্থক হয়। আমি শুধু এটুকুই বলবো, আপনারা নিঃসন্দেহে সবাই জাতীয়তাবাদী চিন্তা চেতনার মানুষ। একটি কি বলে যে আমরা একটি অন্ধকার সময়, একটা তিমির ঘন সময় অতিক্রম করে আজকে ক্ষীণ কিছুটা আলোর আমরা দেখা পাচ্ছি। আমরা কিছুটা নির্বিঘ্নে চলাচল করতে পারছি। এমনও দিন ছিল আজ থেকে 4-5 মাস আগেও আমরা কেউ নির্বিঘ্নে চলাচল করতে পারতাম না। আমাদের সবসময় ডানে বামে সামনে পিছনে আমাদের তাকিয়ে
চলাচল করতে হতো। কোথাও গোয়েন্দা পুলিশ দাঁড়িয়ে আছে কিনা, কোথাও পুলিশ দাঁড়িয়ে আছে কিনা, কোথাও র্যাবের গাড়ি দাঁড়িয়ে আছে কিনা, আমি পার্টি অফিস থেকে বেরোলে পরে গাড়িতে ওঠা পর্যন্ত এরই মধ্যে কেউ ধেয়ে আসবে কিনা, এর কোনো নিশ্চয়তা ছিল না। 15-16 বছর ধরে আমাদেরকে এই ধরনের বিপজ্জনক পরিস্থিতি অতিক্রম করে আমাদের জীবনযাপন করতে হয়েছে, আমাদেরকে চলাচল করতে হয়েছে। বিপদের ঘন ছায়া বিস্তৃত করেছে আমাদের জাতীয় জীবনকে, এর মধ্যে দিয়ে আজকে আমরা চলাচল করছি। আজকে প্রাণের যে উচ্ছলতা আপনাদের মধ্যে দেখতে পাচ্ছি, এটা যদি আজকে 5-6 মাস 7 মাস 8 মাস আগেও হতো, হয়তো আপনারা 1988 ব্যাচ ম্যাট্রিক পরীক্ষার ব্যাচ আজকে যে এখানে আপনারা একসাথে একত্রিত হয়েছে, এটা হয়তো সম্ভব হতো না, এইভাবে এত স্বতঃস্ফূর্তভাবে সম্ভব হতো না। তো আমরা যে পরিবেশটির কথা চেয়েছিলাম, একবারে নির্মল আনন্দের যে পরিবেশ, যে পরিবেশের মধ্যে যে কোনো মানুষ নির্মল আনন্দ উপভোগ করতে পারে, আমরা সেই পরিবেশ চেয়েছি। মানুষ কথা বলবে, কাণ্ড জ্ঞান সম্পন্ন কথা বলতে তার যেন কোনো ধরনের বাধার মুখে পড়তে না হয়, তাকে যেন কোনো ধরনের বিপদের মুখে পড়তে না হয়। এই যে কথা বলার স্বাধীনতা, এই স্বাধীনতা নিশ্চিত করার জন্যই আমাদের নিরন্তর সংগ্রাম আমাদের চালাতে হয়েছে প্রায় 15 থেকে 16। এবং যারা গণতন্ত্র মানা মানুষ, কত ধরনের ক্ষতি, কত ধরনের বিপদ তার মাথার উপর নেমে এসেছিল, সেটা আপনারা এখানে প্রত্যেকেই জানেন। আমাদের সামনে থেকে আমাদের কত বন্ধু নিরুদ্দেশ হয়েছে, তার হদিশ আমরা এখনো পাই। কত গুম হয়েছে, কত অদৃশ্য হয়েছে, কত ক্রস ফায়ারে মারা গেছে, কারণ লাশ আমরা পেয়েছি খালের ধারে, নদীর ধারে, বিলের ধারে। এই পরিবেশ তো আমরা অতিক্রম করে আসতে হয়েছে। আজকে দীর্ঘ 15 বছর বিএনপির নেতৃত্বাধীন যে আন্দোলন সংগ্রাম, এর সাথে গণতন্ত্র মানা রাজনৈতিক দল, এর উপরে গত জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলন, সর্বশেষ সব সম্মিলিত হয়ে আমরা এই দেশের এক হিংস্র দানবকে তাড়াতে সক্ষম হয়েছে। সে যদি আজ ক্ষমতায় থাকতো, তাহলে আপনারাও কিন্তু এত নির্বিঘ্নে এই 1988 সালের ব্যাচ এখানে এসে আপনারা এই আজকের যে অনুষ্ঠানটি আপনারা করছেন, কোথায় জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে আমি বাবুলকে দেখছি, কোথায় রাজশাহী ইউনিভার্সিটি, কোথায় চট্টগ্রাম ইউনিভার্সিটি, কোথায় কুষ্টিয়া ইউনিভার্সিটি, কোথাও কি বলে যে সরকারি কলেজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে যারা 1988 সালে আপনারা ম্যাট্রিক পাস করেছেন, তারপরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা পড়াশোনা করেছেন, সেখান থেকে আজকে এখানে উপস্থিত হয়েছে। তো এই পরিবেশের জন্য রক্ত গঙ্গা বয়ে গেছে আমাদের দেশের নদীগুলোতে, রাস্তায় রাস্তায় রক্তের আলপনা আঁকতে হয়েছে আমাদের শহীদদের। তাদের আত্মনিবেদনের মধ্যে দিয়ে আমরা কিছুটা হলেও যে অর্জনটা করতে পেরেছি, এই অর্জনটা পরিপূর্ণ অর্জন নয়, এই অর্জনটা হচ্ছে আংশিক অর্জন। আমাদের পরিপূর্ণ অর্জন আনতে গেলে আমাদের অনেক কিছু কাজ করতে হবে। এখনো নানাভাবে নানা কিসেমে গণতন্ত্র বিরোধী শক্তি এবং পতিত স্বৈরাচারের দোসররা, তাদের সহযোগীরা নানাভাবেই কাজ করছে এবং একটির পর একটি ঘটনা সারা দেশের মানুষকে ভাবিয়ে তুলছে, আতঙ্কিত করছে, তাদেরকে উদ্বেগ উৎকণ্ঠায় নিমজ্জিত রাখছে। সচিবালয় চারিদিকে ঘিরা একটি সরকারি দপ্তর, সেইখানে আগুনে ভস্মীভূত হয়ে গেল এত ফাইল, এবং তার মধ্যে সবচাইতে বিতর্কিত দুর্নীতিবাজ সাবেক ক্যাবিনেট সচিব, যার নামে তদন্ত হচ্ছে, তার ফাইলও পুড়ে গেছে। এটা তো রহস্যজনক। এটা তো আজকে সারা দেশের মানুষ সন্দেহ পোষণ করছে, কারণ গত পরশুদিনই আমরা দেখেছি যে শেখ হাসিনার নিকটজনদের বেশ কিছু ফাইল তলব করেছে সরকারের প্রতিষ্ঠান। এরপরেই গতকাল এই ধরনের ঘটনা, গত পরশু গভীর রাত্রে
ফাইল মানে সেই বিশাল আপনার অগ্নি প্রজ্বলন হলো সচিবালয়ে। তার মানে সন্দেহ তো জনগণের আসতে পারে, কারণ ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, একটির পর একটি ঘটনা মানে সিনেমার চলচ্চিত্রের মতো একটির পর একটি যেমন আসে ঠিক এই ঘটনাও তাই। তো সুতরাং জনগণের সন্দেহ হওয়াটা অত্যন্ত স্বাভাবিক। তাহলে একটি সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যারা হয়েছে, তারা তো এই দোষরদেরকে চিহ্নিত করে আপনার ব্যবস্থা নিয়ে গণতন্ত্রের উপযোগী একটি সরকার বা যে বৈপ্লবিক চেতনা নিয়ে এত ছাত্রের আত্মদান, এত মাসুম বাচ্চার আত্মহুতি, তাদের স্পিরিটকে লালন করে প্রশাসক সাজানো হয়নি। সেই শেখ হাসিনার দোষর, সেই আওয়ামী ফ্যাসিবাদকে যারা প্রকারণ করে, যারা সহযোগিতা করেছে, সেই সমস্ত প্রশাসনের লোক, পুলিশের লোক যারা মুজিব কোড করে আপনার ওসিগিরি করেছে, এসপিগিরি করেছে, ডিসিগিরি করেছে, তারাই প্রমোশন পেয়ে আজকে সচিবালয়ের বিভিন্ন পদে তারা বসে আছে। কেউ জয়েন্ট সেক্রেটারি, কেউ এডিশনাল সেক্রেটারি, কেউ সচিব। তো তারা ডক্টর ইউনূস সাহেবের সরকারকে আপনার সহযোগিতা করবে কেন? তারা যে এই যে গণবিপ্লব, এই বিপ্লবের যে চেতনা, স্পিরিটকে তারা ধারণ করবে কেন? তারা তো নানা কারসাজির মধ্যে দিয়ে এই সরকারকে ব্যর্থ করার চেষ্টা করবে, নানা কারসাজির মধ্যে দিয়ে। আমরা এখন আরেকটি জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এই যে যারা গণতন্ত্রের জন্য নিরবচ্ছিন্ন এবং ধারাবাহিক আন্দোলন করেছে, তারা তাদেরকে একজন আরেকজনের বিরুদ্ধে একটা প্রতিপক্ষ করার তৈরি করা হচ্ছে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এটা বুঝে হোক না বুঝে হোক সেই প্রতিপক্ষ হওয়ার দিকে যাচ্ছে। তাদের ন্যারেটিভ এবং বয়ানটা এমন যে যারা রাজনীতি করে, যারা রাজনৈতিক দল, বড় রাজনৈতিক দল, যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে, তাদেরকেই তারা প্রতিপক্ষ ভাব তৈরি করছে। মানে ব্যাপারটা হচ্ছে যে কেউ কেউ বলছে যে শুধু কি নির্বাচনের জন্যই এই আন্দোলন হয়েছে, এত জীবন দিয়েছে, এই কথা তারা বলছে। তো নির্বাচন তো গণতন্ত্রের একটি অনুষঙ্গ। তো এটা যদি একটি অনুষঙ্গ হয়ে থাকে, তা আপনারা ওইটাকে মাইনাস করছেন কেন? সংস্কার চলবে, নির্বাচনও চলবে, আপনাদের সংস্কারের অভিমতগুলো আপনারা সেটা পেশ করবেন। একটু অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে জনগণ যাকেই ভোট দেবে তারা সেই সংস্কারের যে প্রস্তাবনাগুলো থাকবে সেটা তারা ইমপ্লিমেন্ট করবেন, বাস্তবায়ন করছেন। সেটা না করে আপনার প্রতিপক্ষ বানাচ্ছেন, আপনার নির্বাচনকে প্রতিপক্ষ বানাচ্ছেন সংস্কারে। মানে ব্যাপারটা হচ্ছে তারা এমন একটা কিছু করছেন যে গণতন্ত্রকে, নির্বাচনকে তাদেরকে এক জায়গায় রেস্ট দিতে হবে বা একটা ঘরে আটকে থাকতে হবে। ওই যে আমাদের মফস্বলের বাড়িগুলোতে কি বড় বড় আমাদের উঠোন থাকে, উঠোন ঝাড়ু দেয়, উঠোন ঝাড়ু দিলে ধুলা উড়ে, তখন আমাদের মা খালারা বলতেন এই তোরা ঘরের মধ্যে ঢুক, এই ধুলাবালি নাকে গেলে পরে সর্দি কাশি হয়। তো এই অন্তর্বর্তীকালীন সরকার এবং তাদের পক্ষে যারা এই কথাগুলো বলছেন, তারা মনে হচ্ছে এইরকমই যে তোমরা সংস্কার করব, এখন তোমরা ঘরের মধ্যে ঢুকে থাকো, কারণ এই সংস্কার করতে গেলে অনেক ধুলোবালি উঠবে, নাকে যাবে। অতএব এখন নির্বাচনের কথা, গণতন্ত্রের কথা আর অন্য প্রসঙ্গ বলা যাবে না। এটাই আমি আজকে এমনকি প্রধান উপদেষ্টার মুখ থেকেও এই ধরনের কথা বেরোচ্ছে, অন্যান্য উপদেষ্টার তো বলেই যাচ্ছেন যে 53 বছর আপনারা কিছু করতে পারেননি, আমরা এখন করবো। আপনারা কারা? আপনারা তো এই যে আমাদের দেশ, আমাদের স্বাধীনতা, আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের গণতান্ত্রিক সংগ্রাম, আমাদের আত্মহুতি, এত কিছু আপনারাও তো একজন শেয়ার হোল্ডার। এই সুবিধা তো আপনারাও পেয়েছে যে মুক্তিযোদ্ধারা দেশের জন্য সংগ্রাম করেছে, আত্মহুতি দিয়েছে, যে স্বাধীনতা অর্জন হয়েছে, সেই স্বাধীনতার তো আপনারাও সুফল পেয়েছে। আপনারা সুফল পাননি, আপনারাও সুফল পেয়েছে। তাহলে আপনাকে রাজনীতিকে
আলাদা করছেন, নির্বাচনকে আলাদা করছেন, গণতন্ত্রকে আলাদা করছেন, আর সংস্কারকে বড় করে দেখছেন। এখানে তো আমাদের মনে হচ্ছে কোন দুরভিসন্ধি আছে, কোন ধরনের দুরভিসন্ধি আপনারা কাজ করছেন। এটা তো হতে পারে না। কেন এটা থাকতে হবে? আপনারা সংস্কারের কথা বলতে থাকুন, এটা নিয়ে ডিবেট হবে, ডিসকাশন হবে, ডিসকোর্স হবে, কিন্তু নির্বাচনের প্রক্রিয়াও চলতে থাকবে। এটা বলা তো অন্যায় কিছু না, কিন্তু শুধু সংস্কারের কথা বললে আমাদের মঈনুদ্দিন ফখরুদ্দিনের কথা মনে পড়ে। তারাও সংস্কারের কথা বলেছে, বারবার বলেছে আমরা সংস্কার করব, সংস্কার করব। আমরা তার কি রেজাল্ট পেয়েছি? আমরা পেয়েছি শেখ হাসিনার মতো একজন দল। ওরা পার্লামেন্ট ধ্বংস করেছে, ওরা বিচার বিভাগ ধ্বংস করেছে, ওরা আমাদের সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করে একটি নেকড়ের রক্তচোষা আত্মা নিয়ে 15 বছর তারা দুঃশাসন চালিয়েছে। জনগণের উপর একটি নিষ্ঠুর নির্দয় শাসক হিসেবে তারা কাজ করেছে। এটা তো আমরা একটা সংস্কারের রেজাল্ট আমরা দেখেছি মঈনুদ্দিন ফখরুদ্দিন। তাহলে এখন যারা অন্তর্বর্তীকালীন সরকার, আমরা যখনই নির্বাচনের কথা বলি, অবাধ সুষ্ঠু নির্বাচনের কথা বলি, তখন তারা খুবই রাগ করেন, মন খারাপ করেন, অন্য কথা বলতে চান। আগে আমরা সংস্কার করি, তারপরে এইটা। তো এটা তো আমরা কোনো অর্থ খুঁজে পাই না। আমরা তো এটার আমরা কি অর্থ খুঁজে পাব? আমরা এই জিনিসটা কখনই দেখি না যে এর মধ্যে কোনো রাষ্ট্রের জন্য, আমাদের সমাজের জন্য ভালো কিছু আছে। কেউ কেউ বলছেন রাজনৈতিক দল, কেউ বলছেন যে আনুপাতিক হারে নির্বাচন দিতে হবে। তো আনুপাতিক হারের নির্বাচনটা কি? এটা কি কোনো হাওয়াই মিঠাই নাকি এটা কি জনগণ জানে এই জিনিসটা কি? এইটা জনগণ তো এখনো উপলব্ধি করেনি। জনগণ জানে যে ব্যালট পেপারে তার পছন্দের প্রতীকে সিল মেরে ব্যালট বাক্সে ফেলা। যদি আমরা অবাধ সুষ্ঠু নির্বাচনের কথা বলি, তা আনুপাতিক হারের নির্বাচন, এটা বুঝতেই তো বহু যুগ চলে যাবে। আমি যদি বুঝতাম আমাদের গণতন্ত্র জাপানের মতো, আমাদের গণতন্ত্র ডেনমার্কের মতো, আমাদের গণতন্ত্র সুইজারল্যান্ডের মতো, আমাদের গণতন্ত্র ফ্রান্স এবং ব্রিটেনের মতো, আমাদের গণতন্ত্র অস্ট্রেলিয়ার মতো বা আমেরিকা বা কানাডার মতো, তাহলে এগুলো নিয়ে আলোচনা করা যায়। মানুষের এটা নিয়ে কোনো ধারণাই নেই। হঠাৎ করে এই প্রসঙ্গগুলো নিয়ে আসা হচ্ছে। অর্থাৎ যারা সরাসরি জনগণের ভোটকে ভয় পায়, যারা প্রত্যক্ষ ভোটের জন্য প্রতিযোগিতায় ভয় পায় এবং যারা খোলা পানিতে মাছ শিকার করতে চায়, তারাই আনুপাতিক হারে ভোটের কথা বলছে, নির্বাচনের কথা বলছে। এটা সাধারণ মানুষের কাছে কখনোই গ্রহণযোগ্য এটা হবে না। বন্ধুরা আমার, আপনাদের আজকের যে 1988 সালের আপনারা সতীর্থরা যারা একত্রিত হয়েছেন, যারা 88 সালে যারা ম্যাট্রিক পরীক্ষা দিয়েছেন, আপনাদের সবার প্রতি আমার শুভেচ্ছা রইল। আপনাদের সাথে মত বিনিময় করতে এসে কিছু রাজনৈতিক কথাও বললাম। তো আপনাদের এই স্পিরিট, এই যে একত্রিত হওয়ার স্পিরিট, এবং সারা দেশ থেকে আপনারা যে ওই একই সময়ে ম্যাট্রিক যারা দিয়েছেন, তারা যে এসেছেন, আমাদের এই দেশের বন্ধন যে কত দৃঢ়। আর আমরা তো একটা গভীর, আমরা তো প্রত্যেকেই তো জাতীয়তাবাদী, অর্থাৎ আপনার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে চান, সেই চেতনায় বিশ্বাসী মানুষ তো আপনারা। সুতরাং আমরা তো একটা খুব দুঃখের সময় পার করে এসেছি। শেখ হাসিনার যে আমল, সে আমলটা আপনারা পার করে এসেছেন। রবীন্দ্রনাথ একটা কথা বলেছেন, দুঃখ দিনের বন্ধন অত্যন্ত দৃঢ় হয়। আপনারা এই যে এত যে মানুষ সারা দেশে একই ইয়ারে ম্যাট্রিক পাস করা, নিশ্চয়ই আপনাদের মধ্যে একটা কোঅর্ডিনেশন ছিল, আপনাদের মধ্যে একটা সমন্বয় ছিল। এই জন্য একে অপরের সাথে আপনারা যোগাযোগ ছিল বলে আজকে ঢাকায় আপনারা উপস্থিত হয়েছেন।
আপনাদের এই বন্ধন আরো দৃঢ় হোক, এই বন্ধন আরো প্রলম্বিত হোক, এই কামনা করে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এই পর্যায়ে প্রধান অতিথি মহোদয়ের বক্তব্য প্রদানের জন্য আমরা অনুষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। একই সাথে ফুলের শুভেচ্ছা মাননীয় প্রধান অতিথিকে